বাইরে বিকেলের সোনালি রোদ, মন মাতানো বাতাস, লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এতে সে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা, চুল সরাতেও পারছে না। তখন কোত্থেকে উড়ে আসে আমির। এক আঙুলে উড়ন্ত চুলগুলোর পদ্মজার কানের কাছে গুজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলল, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভিজানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চড়ক গাছ, পালঙ্কে ভরি ভরি সোনার অলংকার জল জল করছে। চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজার চোখে পড়েছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন, তুমি এই নাকি ক্যারে আইসো? আমি কইছি এতে? নূরজাহানের ধমকে থমথম হয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হাওড়ি কইলেই হইব? আমি কইছি আমারে না কয়ে আমার ঘরে আউন মানা, এটা তোমার হাওড়ি জানে না? মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাইরে যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট কারণে এত ক্ষুদ্র প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখলো চোরের মতো বাড়ির পিছনের জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা ভ্রুকুটি করে মুখে চক্রান্ত শব্দ করলো, সব ঝাপসা। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়ে রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলেই গিয়েছে। যখন মনে পড়লো অনেক সময় কেটে গিয়েছে। সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে ভয়ে বুক কাঁপছে। কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন। অহন আউনের সময় এসে তোমার, আসিলা কই? বললেন ফারিনা। ঘরে। নতজানু হয়ে বলল পদ্মজা। আমির তো বাইরে বাইরে গেছে, অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতাছিলা? স্বামী বাড়িতে থাকলে ঘরে থাহন লাগে, নইলে বউদের শোভা পায় শুধু রান্নাঘরে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা হয়। পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিল। ফারিনা বলেন, বেগুন লইছো কেরে? আজ ভাজবেন না? জাফর আর হের বউ তো গেলই গা, এখন কাল লাইগা করাম। আর কেউ খায় না বেগুন? পদ্মজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদি নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাটকাট গলায় দিলেন, ঘরে গিয়া বয়া থাকো। পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে। ঢোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছি না এখান থেকে যাইতে? যাও। যাও না কেরে? যতদিন আমরা আছি তোমরা বৌরা রান্ধন ঘরের দায়িত্ব লিতে হইবা না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বললেন, আমার স্যারার বউরে আমি মারাম, কারাম, বকবাম। তোমরা কোনোদিন হের লগে উঁচু গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান, আর টু শব্দও করলেন না। পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকেই তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? খাড়াইয়া আসো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন নাম্মা, তোমারে যাইতে কইছি, যাও তুমি। পদ্মজা আর কথা বাড়ালো না। ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণ্যের কথা মনে হতে লাবণ্যের ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয়ই এখন টিভি দেখছে। লাবণ্যের ঘরে ঢুকেই লিখন সার কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে, লিখন সার ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে। লাবণ্য ডাকলো, ওই সেমরি, যাস কই? এদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যর পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাদিন দা ভাইয়ের সাথে থাকোস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারোস না? তোর দা ভাই আমাকে না ছাড়লে আমি কি করব? ঘুষি মেরে সরাইয়া দিবি। হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দা ভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যে বলবো কেন? একদিন রাগ দেখলে এরপরই ঠিক ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে। এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন সার মতো মানুষের ফিরায় দেওয়ানোর সাহস খালি তোরই আছে, আমারও জীবনেও হইতো না।
পদ্মজা কিছু বলল না। এই ছবিটা আমি এখন নিয়ে 6 বার দেখছি। লিখন শাহ তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনের বিয়ে করে। বিয়ার অনেক বছর পর লিখন শাহর প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হয়ে যায়, লিখন শাহ মরে যায়। এই হলো কাহিনী। আচ্ছা পদ্মজা, যদি এমন তোর সাথেও হয়? পদ্মজা আতকে উঠে বলল, যা, কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানবো, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। ও রে, লাইলি হয়ে যাইতেছস। যা, আমিও মজা করেছি। আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনের পছন্দ করুক? লিখন শাহ আমার, শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসলো। লাবণ্যর পিঠ চাপড়ে বলল, আব্বারে বল লিখন শাহকে ধরে এনে দিতে, তোর গলায় ঝুলিয়ে দিবে। বিয়া এমনিও দিয়ে দিব, কয়দিন পর মেট্রিকের ফল দিব। আমি তো ফেল করামি, দেখিস কিছু হবে না, পাশ করবি। রানী আপা কই? কি জানি কই বয়ে রইছে। চুপ থাক, এখন টিভি দেখ কেমনে কান্দাছে লিখন শাহ। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দন আইসা পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল। ওড়নার আঁচল দিয়ে চোখের জল মুছলো। পদ্মজার টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্য চলছে, লিখন শাহ ঠোঁট কামড়ে কাঁদছে। ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, বোন, ছোট ভাই ভয়ে গুটছুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ে লিখন শাহের পায়ে। আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখন শাহ আর্তনাদ করে বলে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনলো না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কার্নিশে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যের কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছু বলল না, উঠে দাঁড়ায় চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল। তার বুক ধক করে উঠল। পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি, তাহলে কেন এত আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিয়ে বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও নেই, তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি? বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন। প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা, চাল চলন আলাদা, যা ছোট দুটি মনকে আনন্দ দেয়। আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা। লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ায়। বাসন্তীর আরও কাছে ঘেঁষে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এরপর প্রান্তকে বলল, তুমিও লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছে হচ্ছে। বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে। এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না। এক তো সৎমা। হ্যালো, আসসালামু আলাইকুম।